হেলথ কেয়ারে আসলে ক্যারিয়ারটা খুবই ভালো, অনেক স্পেসিফিক ডিপার্টমেন্ট ওয়াইজ অনেক অপরচুনিটি থাকে। তো এই হাই প্রোফাইল ক্লায়েন্টদের নিয়ে কাজ করার সময় কি কি ধরনের চ্যালেঞ্জ মনে করেছেন? কমিউনিকেশন গ্যাপটা কিভাবে আপনি মিটিগেট করতেন? মার্কেটিং, সেলস, হিউম্যান রিসোর্স, অ্যাকাউন্ট, যে কোনো সেক্টরে, এই যে কোনো ডিপার্টমেন্টে ক্যারিয়ার করতে চাইলে হেলথ কেয়ার সেক্টরটা একটা ভালো দিক হিসেবে অবশ্যই হবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এফোর আকাশ পডকাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন এশিয়ার মোটর বাইকস লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআর মিস্টার আবু নুমান। নুমান, কি খবর? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন আপনি? এই তো সবকিছু ভালোই যাচ্ছে মোটামুটি। আচ্ছা, অনেকদিন ধরে আমরা প্ল্যান করছিলাম একটা সেশন করার, যদিও একসাথে দুজনের টাইম মিলছিল না। তো আমার পডকাস্টের শুরুতেই আমি যেটা করি যে আমার গেস্ট যারা আসে তাদের সম্পর্কে একটু জানতে চাই। তো আপনার পড়াশোনা, ক্যারিয়ার এবং ফিউচার প্ল্যান নিয়ে একটু বলেন। তো বেসিক্যালি আমি আসলে পড়াশোনা করেছি হিউম্যান রিসোর্সের উপরে। আমার বিবিএ এমবিএ দুটোই হিউম্যান রিসোর্সের উপরে কমপ্লিট করেছি। অ্যান্ড ক্যারিয়ারটা শুরু করেছি আমি আসলে হসপিটাল ইন্ডাস্ট্রি দিয়ে। সো ওখান থেকে আমি এখন একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছি, যেটার নাম হচ্ছে এশিয়ান মোটর বাইকস লিমিটেড। তো ক্যারিয়ারটা যেহেতু হিউম্যান রিসোর্সটাই শুরু করেছি, তো ফিউচারটাই হচ্ছে যে হিউম্যান রিসোর্স নিয়ে ডেভেলপ করব। বাংলাদেশের সেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্ল্যান হচ্ছে গিয়ে এই সেক্টরটাকে যত ডিপলি ইউটিলাইজ করা যায় এবং এটাকে যত ভালো ডেভেলপ করা যায় সেই চেষ্টাই। আচ্ছা, আপনার সাথে আমার পরিচয় অনেক দিন। প্রফেশনাল দিক থেকে আপনি আমাকে যতটুকু চিনেন, দুই একটা ভালো দিক, খারাপ দিক যেটা আপনার চোখে পড়েছে। আপনার সাথে আসলে আমার কাজ হয়েছে আপনার নিয়ার অ্যাবাউট 2 বছরের মতো। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনি টিম লিড হিসেবে খুবই ভালো। আপনি আপনার টিমকে অলওয়েজ লিড দেন খুবই ভালোভাবে, এবং আপনার কাছ থেকে লিডিং এর যে পার্টটা সেটা আমি খুব ভালোভাবে শিখেছি। আপনার ক্যারিয়ার তো শুরু করেন হচ্ছে ফেরার পার্ক হসপিটাল, সিঙ্গাপুর, ঢাকা অফিস থেকে। তো হেলথ কেয়ার থেকে কেন চাকরি শুরু করেছিলেন? বেসিক্যালি হেলথ কেয়ার থেকে চাকরি শুরুর পিছনে আসলে তেমন স্পেসিফিক কোনো রিজন ছিল না। আমার মেইন প্ল্যানটাই ছিল হিউম্যান রিসোর্সে কাজ শুরু করার। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমি হেলথ কেয়ারে একটা ভালো চান্স পেয়েছিলাম। অ্যান্ড যদি আমি বলি আরএমজির পরে বাংলাদেশে হেলথ কেয়ার সবচাইতে বুমিং ইন্ডাস্ট্রি, এবং হেলথ কেয়ারে আসলে ক্যারিয়ারটা খুবই ভালো আমি মনে করি। কারণ অনেক বেশি অপরচুনিটিস হেলথ কেয়ারে থাকে, অনেক স্পেসিফিক ডিপার্টমেন্ট ওয়াইজ অনেক অপরচুনিটি থাকে। তো আমরা তো হেলথ কেয়ার সেক্টর একই সাথে ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেছি, সিএমই নিয়ে কাজ করেছি। তো হেলথ কেয়ারে ইভেন্ট ম্যানেজমেন্ট, সিএমইর যে কাজগুলো করেছেন সেটার অভিজ্ঞতা নিয়ে একটু বলেন। আচ্ছা, হেলথ কেয়ারে আসলে ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে জিনিসটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি, যে যখন আমরা যে কোনো একটা ইভেন্টের কাজ করেছিলাম, যখন করে থাকি, সেক্ষেত্রে যেটা হয় প্রত্যেকটা সেক্টরের যত মানুষ আছে সবার সাথে আমাদের একটা এঙ্গেজমেন্ট হয়। সেক্ষেত্রে আমাদের নেটওয়ার্কিংটা খুব ভালো হয়, এবং পরবর্তীতে যেই জিনিসটা আপনার এমপ্লয় এবং পেশেন্ট দুজনই এঙ্গেজমেন্টের কারণে অনেক ইনফরমেশন আমরা শেয়ার করতে পারি। আপনার কাছে কি মনে হয় যে একটা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে ইভেন্ট ম্যানেজমেন্ট এবং কর্পোরেট মার্কেটিং এর প্রয়োজনীয়তা কেমন? অবশ্যই একটা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রয়োজন এবং কর্পোরেট মার্কেটিং, কারণ বাংলাদেশে এখনো চিকিৎসার অনেক আছে, এটা ডে বাই ডে অনেক উন্নতি হচ্ছে। সো সেক্ষেত্রে অবশ্যই যখন আমরা একটা ইভেন্ট করি, বেসিক্যালি ইভেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে নেটওয়ার্কিং অ্যান্ড এঙ্গেজমেন্ট। সো এই দুইটার ক্ষেত্রে অবশ্যই আমরা মনে করি যখন যত বেশি আমরা ইভেন্ট এবং কর্পোরেট ইভেন্টের দিকেই যাব, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বেটার সলিউশন হচ্ছে এবং বেটার ওয়েটা হচ্ছে যে আমরা তত বেশি আমাদের ইনফরমেশনগুলো কাস্টমারের কাছে প্রোভাইড করতে পারবো। আমরা তো অনেক হাই প্রোফাইল ক্লায়েন্টদেরকে নিয়ে কাজ করেছি। তো এই হাই প্রোফাইল ক্লায়েন্টদের নিয়ে কাজ করার সময় কি কি ধরনের চ্যালেঞ্জ মনে করেছেন, ফেস করেছেন? আসলে বেসিক্যালি হাই প্রোফাইল ক্লায়েন্টের ক্ষেত্রে যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জেস যেটা ছিল, তারা আসলে তাদের সময়টা খুব বেশি এক্সপেন্সিভ, তারা সময়টা খুব বেশি দিতে চায় না। সেক্ষেত্রে আমরা যখন একটা ডক্টরের সাথে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করে দিতে হতাম, তো সেক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবলেমেটিক সিচুয়েশনটা হতো তারা ডক্টরকে সময় দিতে চাতো না। আর একটা ভালো ট্রিটমেন্ট নিতে হলে অবশ্যই আপনার ব্যাক হিস্টোরি জানতে হবে। আর হাই প্রোফাইল ক্ষেত্রে আরেকটা সমস্যা যেটা ছিল যে তারা সবসময় বেটার সার্ভিসটা চাইতো এবং ইনস্ট্যান্ট সার্ভিসটা দিত। একজন বড় ডক্টরের কাছে ইনস্ট্যান্ট সার্ভিস পাওয়াটা খুবই ডিফিকাল্ট। একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে একটা প্রসিডিউর ফলো করতে হয়। এই প্রসিডিউরটা মেনটেন করতে গেলে আমাদের আসলে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হতো। হাই প্রোফাইল যারা আমাদের ক্লায়েন্টরা ছিল তারা বেশিরভাগ সময় নিজেরা কমিউনিকেট করতে না, তাদের পিএস বা তাদের অফিসের কাউকে দিয়ে কমিউনিকেট করাতো।
তো সেক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপটা কিভাবে আপনি মিটিগেট করতেন? এই কমিউনিকেশন গ্যাপটা আসলে এন্ড অফ দ্য ডে যখন আমরা ফাইনালি কমিউনিকেশনটা প্রজেক্ট বেস কাজ করা হতো, যখন প্রজেক্টটা ফাইনালি কমপ্লিকেশন করা হতো, সেক্ষেত্রে গিয়ে আমরা হাই প্রোফাইল লোকদের সাথে আসলে তাদের পিএর সাথে আমরা ইনফরমেশন প্রোভাইড করতাম। কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল যে যার সাথে আমরা কমিউনিকেট করছি তার সাথে সরাসরি কমিউনিকেট করা যদি না যেত, সেক্ষেত্রে আমাদের কাজগুলো অনেক পিছিয়ে যেত। তো আমরা সবসময় চেষ্টা করতাম যে ডিরেক্ট কমিউনিকেশন করার জন্য। আসলে পিএর মাধ্যমে কমিউনিকেশন করার ক্ষেত্রে অনেক ডিফিকাল্টি আমরা ফেস করেছি। প্রপার ওয়েতে ইনফরমেশন প্রোভাইড হতো না, মিসকমিউনিকেশন হতো, সেক্ষেত্রে অনেক প্রবলেমগুলো আমরা ফেস করেছি আসলে। ওখানে কি টেকনিক কাজে লাগাতেন? সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করতাম ডিরেক্টলি ইমেল করার জন্য। যারা ভিআইপি গেস্টে আছেন তাদেরকে ডিরেক্টলি ইমেল কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সাথে ডিরেক্ট কমিউনিকেশন করার চেষ্টা করতাম। যদিও অনেক আগে আপনি কাজ করেছেন, তারপরও যেহেতু আপনার এই সেক্টরে কাজ করার অভিজ্ঞতা আছে, একটু আপনার দৃষ্টি থেকে জানতে চাই যে হেলথ কেয়ার ট্যুরিজম ব্যবসার ভবিষ্যৎটা কি মনে হয়? বাংলাদেশে হেলথ কেয়ারের আসলে বিজনেসটা খুবই বুমিং, যেটা আমি কিছুক্ষণ আগেও বলেছি। আমাদের দেশে আসলে অনেক ধরনের পেশেন্ট আছে, এখন আমরা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছি। সো এই বিজনেসটা আসলে আমি যদি বলি নেক্সট 5 ইয়ার্স এই বিজনেসটা আরো বেশি গ্রো করবে, কারণ প্রত্যেকটা মানুষই ভালো ট্রিটমেন্ট চায় এবং ভালো ট্রিটমেন্টের জন্য সে যে কোনো জায়গায় যেতে প্রস্তুত। আপনার কাছে তো প্রতিদিন অনেক কোয়েরি আসতো আমাদের অফিসে, তখন তো সব থেকে বেশি কোয়েরি আসতো কোন দেশের জন্য? আমাদের কাছে আসলে সবচাইতে বেশি আপনার যদি বাইরের দেশের কথা বলি তাহলে বিভিন্ন দেশ থেকেই কোয়ারি আসতো, বাট বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি আমি মনে করি কোয়ারিগুলো আসতো আমাদের হসপিটালে। কারণ হচ্ছে গিয়ে সিঙ্গাপুরের ক্ষেত্রে আসলে সিঙ্গাপুর মেডিকেল ট্রিটমেন্টে অনেক এগিয়ে আছে ওয়ার্ল্ড ওয়াইড। সো আমাদের বাংলাদেশে যেহেতু আমরা বাংলাদেশ সাইডটা দেখাশোনা করতাম খুব বেশি, তো সেক্ষেত্রে বাংলাদেশি পেশেন্টটা আমরা সবচেয়ে বেশি ক্যাপচার করতে পারি। তাদের সবচেয়ে প্রেফার্ড ডেস্টিনেশন সিঙ্গাপুরের পরে কোনটা, কোন কান্ট্রি ছিল? সিঙ্গাপুরের পরে তারা ইন্দোনেশিয়ান, থাইল্যান্ড এইটা প্রেফার করতো, থাইল্যান্ডটা মোস্ট প্রবাবলি, এবং লাস্টলি তারা ইন্ডিয়ানটা প্রেফার করতো। আপনার কাছে কি মনে হয় যে এই যে বিজনেসটা তো মানে এখন অনেক চলছে এবং অনেকে করছে, এই বিজনেসটার ভবিষ্যৎ কি অনেক ভালো এবং নতুন ট্যালেন্টদের আসা উচিত? আমি অবশ্যই মনে করি যে প্রত্যেকটা এমপ্লয়ীদের যারা আসলে দে আর লুকিং ফর আ জব, আমি মনে করি যে হেলথ কেয়ার সেক্টরটা একবার হলেও অ্যাপ্লাই করার জন্য। কারণ এই ইন্ডাস্ট্রিতে অনেক কিছু শেখার আছে, জানার আছে, এবং যদি ক্যারিয়ার করতে চায় মার্কেটিং, সেলস, হিউম্যান রিসোর্স, অ্যাকাউন্ট, যে কোনো সেক্টরে, এই যে কোনো ডিপার্টমেন্টে ক্যারিয়ার করতে চাইলে হেলথ কেয়ার সেক্টরটা একটা ভালো দিক হিসেবে অবশ্যই হবে। মেডিকেল ট্যুরিজমের জন্য কি আসলে এরকম কোনো কোম্পানির দ্বারস্থ হওয়া প্রয়োজন আছে, নাকি কোনো একজন ক্লায়েন্ট চাইলে নিজেই তার অ্যাপয়েন্টমেন্ট ভিসা আসলে একজন ক্লায়েন্ট চাইলে নিজে প্রসেস করতে পারে, বাট এটা অবশ্যই একটা লং টার্মের ব্যাপার। আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেটা যদি ইনস্ট্যান্ট আপনার সার্ভিস প্রয়োজন, ডেফিনেটলি আপনার একজন ট্যুরিজমের কাছে যাওয়া উচিত আমি মনে করি। কারণ আপনি যখন নিজে অ্যাপ্লাই করবেন তখন আপনার এম্বাসি ফেস করতে হবে, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এটা আপনার ক্ষেত্রে যতটুকু সময় নেবে তার চেয়ে খুব কম সময় নেবে একজন এক্সপার্টের কাছ থেকে। সো অবশ্যই আপনার একজন এক্সপার্টের দ্বারস্থ হওয়া উচিত। থ্যাংক ইউ নোমান, আপনার বিজি শিডিউলের মধ্যে আসছেন। আমাদের প্রোগ্রামের একদম শেষ প্রান্তে আমি কিছু সমাপ্তি বক্তব্য চাচ্ছি আপনার একটা, আমার অডিয়েন্সের জন্য। আপনি এই ক্যামেরা ব্যবহার করতে পারেন। আসলে আমি যেটা বলবো, হেলথ কেয়ার সেক্টর বাংলাদেশের আসলে পার্সপেক্টিভে বর্তমান যুগে, এবং নট অনলি বর্তমান যুগ, বাংলাদেশের ক্ষেত্রেও খুব ভালো একটা দিক। আমি সাজেস্ট করব একজন এইচআর প্রফেশনাল হিসেবে যারাই আমাদের গ্র্যাজুয়েট আছেন তারা সবাই একবার হলো ট্রাই করুন আপনার ক্যারিয়ারটা এই সেক্টর থেকে শুরু করার জন্য। কারণ এই সেক্টরে আসলে অনেক অপরচুনিটি আছে, অ্যান্ড বাংলাদেশের এই সেক্টরটা খুব ভালো ডেভেলপ হচ্ছে। সো আপনারা যদি এখান থেকে শুরু করেন ক্যারিয়ারটা, আপনাদের লার্নিং অপরচুনিটিটা অনেক ভালো হবে। বাট অবশ্যই আমি সবসময় একটা জিনিসই সাজেস্ট করব যে আপনাদের যে জায়গাটায় আপনাদের প্যাশন কাজ করে সেই জায়গাটায় আপনারা সবচেয়ে বেশি ডেভেলপ করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ফিউচারটা খুব বেশি স্কিলড অ্যান্ড ডেভেলপড হবে। এটাই হচ্ছে আমার সাজেশন। আর আপনারা ক্যারিয়ার অনেক গাইডলাইন আছে এবং ক্যারিয়ার অনেক ওয়েবসাইট আছে, সবগুলোতে সবসময় আপডেট থাকার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ, অনেক ইনসাইটফুল ইনফরমেশন দিয়েছেন। আমার গেস্ট যারা আসে তাদের কাছ থেকে একটা সাইন রাখি, উইশ লিস্ট, আপনি আপনার মতো করে যে কোনো কিছু একটা দিয়ে রাখতে পারেন। অলরাইট, দিস ইজ মাইনুদ্দিন আকা সাইনিং অফ ফ্রম টুডেজ এপিসোড। দেখা হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে অন্য কোনো গেস্টের সাথে। আল্লাহ হাফেজ।